সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমি কমপ্লিট জিকে জিএসের একটি সিরিজ স্টার্ট করছি, যেখানে আমি 20 কোয়েশ্চেন্স করাবো এবং প্রত্যেকটি কোয়েশ্চেন্সের সাথে অনেক এক্সট্রা ডিটেলসও থাকবে। তোমাদের আমি এইটুকু বলতে পারি যে সিরিজটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর সেটা তোমরা ক্লাসটি দেখার পর নিজেরাই বুঝতে পারবে। আমি সাবজেক্ট ওয়াইজ করাবো। ফার্স্টে অ্যানসিয়েন্ট হিস্ট্রি দিয়ে স্টার্ট করছি, তারপর এক এক করে সবগুলো সাবজেক্ট আমি কভার করিয়ে দেবো। আর আমি এসএসসি এমটিএসের জন্য যে ক্লাসটি স্টার্ট করেছিলাম সেটা আপাতত বন্ধ থাকবে। যখন নোটিফিকেশান বাড়াবে তখন আবার কন্টিনিউ করব, ঠিক আছে? আর আশা করব আজকে ভিডিওটি দেখার পর তোমরা নিশ্চয়ই পাশে থাকবে। আর বারবার বলছি, একবার সিরিজটি কমপ্লিট করার পর তোমাদের যদি বেনিফিট না হয় তো তোমরা আমাকে কমেন্টে জানিও, ওকে? আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। অল ক্লিয়ার? তো স্টার্ট করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রস্তুতকৃত নিম্নপ্রস্তর যুগের বা লোয়ার প্যালিওলিথিক যুগের হাতিয়ার প্রধানত কোন নদীর উপত্যকা অঞ্চলে প্রথম প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল? অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, সোয়ান উপত্যকা। দেখো, ভারতের পাকিস্তান অংশে অবস্থিত সোয়ান নদী উপত্যকায় প্রথম সোয়ান সংস্কৃত আবিষ্কৃত হয়। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় হাথনোরা থেকে নর্মদা মানব বা হোমো ইরেক্টাস এর খুলি আবিষ্কৃত হয়েছিল, যা ভারতে মানব জীবাশ্মের প্রাচীনতম প্রমাণ। আর মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাচিত্রটি মেজোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নবপ্রস্তর যুগে মানুষ প্রথম স্থায়ী বসবাস এবং কৃষিকাজ যেমন গম ও বার্লি শুরু করে। কাশ্মীরের বুর্জহাম স্থানে নবপ্রস্তর যুগের গর্তের ঘর বা পিট ডুয়েলিং এবং মানুষের সাথে কুকুরের সমাধির প্রমাণ মিলেছে। তো এই ডিটেলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, কিংবা তোমরা বারবার ভিডিওটি দেখে সেটা মনে করতে পারো, ঠিক আছে? তো নেক্সট, মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি একমাত্র বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল এবং যেখানে কৃত্রিম পথশ্রয় পাওয়া গেছে? অপশন নম্বর সি, লোথাল। লোথাল গুজরাটের ভগবা নদীর তীরে অবস্থিত এবং এটি আবিষ্কৃত হয়েছিল এস.আর. রাও কর্তৃক। মহেঞ্জোদারো অর্থ মিতের স্তূপ থেকে বৃহৎ স্নানাগার, ব্রোঞ্জের নর্তকী মূর্তি ও দাড়িওয়ালা পুরোহিতের মূর্তি পাওয়া গেছে, মানে বিয়ার্ডেড ম্যান এবং ব্রোঞ্জের নর্তকী, যেটা আমরা ইংলিশে কি বলি, ডান্সিং গার্ল, ওকে? এবং কালীবাঙ্গান, যেটা রাজস্থানে অবস্থিত, থেকে লাঙ্গল দেওয়ার জমির প্রমাণ, মানে প্লাউড ফিল্ড এবং কাঠের লাঙ্গলের ব্যবহার নিশ্চিত হওয়া গেছে। আর ধোলাভিরা, যেটা গুজরাটে অবস্থিত, একমাত্র শহর যা 3টি অংশে বিভক্ত ছিল এবং এখানে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, যেটা ইংলিশে বলি ওয়াটার রিজার্ভার, দেখা গেছে, ঠিক আছে? আর সিন্ধু সভ্যতায় মানুষ লোহার ব্যবহার জানতো না এবং তাদের প্রিয় গৃহপালিত পশু ছিল একশৃঙ্গ ষাঁড় বা হাম্পড বুল। অলরাইট, তো মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 3, হরপ্পা সভ্যতার হরপ্পা কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? মোটামুটি 3টি ভিডিও হবে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে, তারপরে মেডিভেল, তারপরে মডার্ন, এইভাবে কন্টিনিউ করব। অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, রবি বা রবি। হরপ্পা কেন্দ্রটি 1921 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নয়, বরং দয়ারাম সাহানি আবিষ্কার করেন পাকিস্তানের শাহিওয়ালাই জেলায়। এবং 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। তো চানুদারো হলো সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেখানে কোনো দুর্গ বা দুর্গবেষ্টিত উচ্চ অংশ সিটাডেল ছিল না। এই কোয়েশ্চেনটি এসএসসিতে জিজ্ঞেস করে, সিন্ধু সভ্যতার কোন শহরে সিটাডেল ছিল না? তো আনসার হবে চানুদারো। সিন্ধু সভ্যতার সামুদ্রিক সীমানার পশ্চিমতম বিন্দু ছিল সুতকা গেন্ডার, পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এবং সিন্ধু সভ্যতার লিপি ছিল চিত্রলিপি, পিক্টোগ্রাফিক, যা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এবং যা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যেকটি ডিটেলস খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোয়েশ্চেন্স আসে, তো তোমরা অবশ্যই এটা পারলে নোট ডাউন করে নিও, মনে রাখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 4, হরপ্পাবাসীদের সাথে সুমেরীয় ও মেসোপটেমীয় সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল। মেসোপটেমীয় লিপিতে হরপ্পা অঞ্চলকে কী নামে অভিহিত করা হতো? অপশন নম্বর সি হবে সঠিক উত্তর, মেলুহা। মেসোপটেমিয়ার কিস ও উর নামক স্থানে সিন্ধু সভ্যতার তৈরি একাধিক শিলমোহর পাওয়া গেছে। বাইরায়ন দ্বীপকে মেসোপটেমীয় গ্রন্থে দিলমুন
উদীয়মান সূর্যের দেশ বলা হতো, যা একটি মধ্যবর্তী বাণিজ্যিক কেন্দ্র ছিল। হরপ্পার অধিবাসীরা তামা আনতো রাজস্থানের খেতড়ি খনি থেকে এবং রূপা আনতো আফগানিস্তান থেকে, এটা মনে রাখবে। এবং সিন্ধু সভ্যতায় ওজন ও পরিমাপের জন্য প্রধানত 16 গুণিতক বা মাল্টিপলস অফ 16 পদ্ধতি ব্যবহৃত হতো। এই সভ্যতায় মূল জীবিকা ছিল কৃষিকাজ, তবে তাদের তৈরি সুতি বস্ত্র মেসোপটেমিয়ার রপ্তানি হতো। ঠিক আছে, নেক্সট, ঋগ্বেদের কোন মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র লিখিত রয়েছে? অপশন নম্বর বি, তৃতীয় মণ্ডল। গায়ত্রী মন্ত্র দেবতা সাবিত্রী বা সূর্যদেবীর উদ্দেশ্যে রচিত এবং এটি বিশ্বামিত্র রচনা করেছিলেন। ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্তে প্রথম সমাজ ব্যবস্থা বা চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর উল্লেখ পাওয়া গেছে। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে বিখ্যাত 10 রাজার যুদ্ধ, 10 কিংস ওয়ার এর বর্ণনা রয়েছে, যা পরুশানী বা বর্তমান রবি নদীর তীরে হয়েছিল। ঋগ্বেদ হলো বিশ্বের প্রাচীনতম লিখিত ধর্মীয় গ্রন্থ, যাতে 1028টি সূক্ত এবং 10টি মণ্ডল রয়েছে। বৈদিক যুগের প্রাচীনতম সভা ছিল বিদত। রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সভা ও সমিতির উল্লেখ প্রচুর পাওয়া যায়। নেক্সট, 6, বৈদিক যুগের পরবর্তী সময়ে লিখিত উপনিষদ এর মূল বিষয়বস্তু কি? অপশন নম্বর সি, দর্শন বা ফিলসফি। উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ এটি বৈদিক সাহিত্যের শেষ ভাগ। উপনিষদের সংখ্যা মোট 108টি। সত্যমেব জয়তে কথাটি মুন্ডাক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। সামবেদ হল সঙ্গীত ও সুরের প্রাচীনতম উৎস। যজুর্বেদ একমাত্র বেদ যা গদ্য ও পদ্য, পোজ অ্যান্ড পোয়েট্রি উভয় আকারেই রচিত। অথর্ববেদে মূলত জাদুবিদ্যা, তুকতাক, রোগ নিরাময় ও ঔষধি গাছপালা সংক্রান্ত বিবরণ রয়েছে। তো এগুলো তোমরা অলরেডি আশা করি জানো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, ঋগ্বেদে বর্ণিত সপ্ত সিন্ধু অঞ্চলের সবচেয়ে পবিত্র নদী হিসেবে কোনটি বিবেচিত হতো? অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, সরস্বতী। ঋগ্বেদে সরস্বতী নদীকে নদীত্তমা বা নদীসমূহের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর ঋগ্বেদে সবচেয়ে বেশিবার যে নদীর নাম এসেছে তা হলো সিন্ধু নদী। বৈদিক যুগের নদীগুলির প্রাচীনতম রবি বা রাভি পুরুষানী, ঝিলামকে বিতস্তা বলা হতো, চেনাবকে আস্কিনী, বিয়াসকে বিপাশা। এবং ঋগ্বেদে গঙ্গা নদীর নাম মাত্র একবার এবং যমুনা নদীর নাম মাত্র 3বার এসেছে। তো বৈদিক যুগের মানুষের প্রধান মুদ্রা বা বিনিময়ের মাধ্যম ছিল নিস্ক এবং মোনা। কোয়েশ্চেন নাম্বার 8, পরবর্তী বৈদিক যুগে ট্যাক্স বা কর সংগ্রাহক কর্মকর্তা কী নামে পরিচিত ছিলেন? অপশন নম্বর বি, ভাগদুগ্ধ। ভাগদুগ্ধ কর আদায় করতেন এবং সংগৃহীত্রী ছিলেন কোষাধ্যক্ষ। ঋগ্বৈদিক যুগে রাজা স্বেচ্ছায় প্রদত্ত উপহার গ্রহণ করতেন, যাকে বলি বলা হতো, এবং পরবর্তী যুগে এটি বাধ্যতামূলক করা হয়। রাজ্যাভিষেকের সময় রাজা যে বিশাল যজ্ঞ করতেন তার নাম ছিল সুয়যজ্ঞ বা রাজসূয় যোজনা। অ্যান্ড নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য ঘোড়া ছেড়ে দিয়ে যে যজ্ঞ করা হতো তাকে বলা হতো অশ্বমেধ যজ্ঞ। বৈদিক যুগে পরিবারের প্রধানকে বলা হতো কুলপ এবং গ্রামের প্রধানকে বলা হতো গ্রামেনী। এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন অলরেডি জিজ্ঞেস করেছে। কোয়েশ্চেন নাম্বার 9, গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার 5 জন শিষ্যের কাছে ধর্মাদেশনা প্রথম বাণীর প্রদান দিয়েছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত? অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, সারনাথ। গৌতম বুদ্ধ বিহারের বোধগয়ায় নিরঞ্জনা বর্তমানে ফল্গু নদীর তীরে অশ্বত্থ গাছের নিচে জ্ঞান লাভ করেন, যেটাকে আমরা নির্বাণা বলি। উত্তরপ্রদেশের সারনাথের হরিণ উদ্যানে বা ইসিপাতানা তিনি প্রথম উপদেশ দেন, যাকে ধর্মচক্র প্রবর্তন বলে, সারনাথের হরিণ উদ্যানে। ঠিক আছে, বুদ্ধদেব তার সর্বাধিক সংখ্যক উপদেশ প্রদান করেছিলেন শ্রাবস্তী নগরীতে। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ, যেটাকে মৃত্যু বলা হয়, ঘটেছিল উত্তরপ্রদেশের কুশীনগরে। মল্ল মহাজনের রাজধানী ছিল এটা, কুশীনগর। এবং বৌদ্ধ অনুশাসন অনুযায়ী বুদ্ধের জীবনের 5টি প্রতীকের অর্থ: জন্ম, পদ্ম ও সার; গৃহত্যাগের প্রতীক হচ্ছে ঘোড়া;
জ্ঞানের প্রতীক ছিল বোধিবৃক্ষ, মৃত্যু বা পরিনির্বাণের প্রতীক ছিল স্তূপ। রাইট, মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10, কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার ডি, কাশ্মীর কুন্দলবান। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতেই বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান এই দুই সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। প্রথম বৌদ্ধ সঙ্গীত রাজগৃহ অজাতশত্রুর আমলে, সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত বৈচালিত হয়েছিল কালাশোকের আমলে, সভাপতিত্ব করেছিলেন সাবাকামী। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত পাটলিপুত্র অশোকের আমলে হয়েছিল, সভাপতিত্ব করেছিলেন মোগলপুত্র তেইস। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সভাপতিত্ব করেছিলেন হচ্ছে বসুমিত্র এবং সহ সভাপতি ছিলেন হচ্ছে অশ্বঘোষ। এটা কনিষ্কের রাজত্বকাল হয়েছিল, যেটা অলরেডি কোয়েশ্চেন্সে জিজ্ঞেস করেছে। কোয়েশ্চেন নাম্বার 11, বৌদ্ধ ত্রিপিটকের মধ্যে কোন পিটকে বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য আচরণবিধি ও নিয়মকানুন লিপিবদ্ধ আছে? আচরণবিধি ও নিয়মকানুন, কোড অফ কন্ডাক্ট। অপশন নম্বর এ হবে সঠিক উত্তর, বিনয় পিটক। দেখো, সুত্ত পিটক বুদ্ধদেবের মূল উপদেশ এবং ধর্মীয় তত্ত্ব সংকলিত আছে, উপালি সংকলন করেন। আর অভিধর্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক বিশ্লেষণ ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। ত্রিপিটক গ্রন্থগুলি মূলত পালি ভাষায় রচিত। বুদ্ধের পুনর্জন্মের কাহিনীর সংকলনকে জাতক বলা হয় এবং এর সংখ্যা প্রায় 547টি। বিখ্যাত রাজা মিলিন্দ ও বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের ধর্মীয় প্রশ্নোত্তর গ্রন্থটির নাম মিলিন্দ পঞ্চম। 12, বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কি নামে অভিহিত করা হয়েছে? বৌদ্ধ গ্রন্থে কি নামে অভিহিত করা হয়েছে গৃহত্যাগের ঘটনাকে? তো অপশন নম্বর সি হবে সঠিক উত্তর, মহাভিনিষ্ক্রমণ। 29 বছর বয়সে গৌতম বুদ্ধের সংসার ও রাজপ্রাসাদ ত্যাগের ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। বৌদ্ধ সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান ও সন্ন্যাস গ্রহণের প্রক্রিয়াকে উপসম্পদা বলা হতো। বৌদ্ধ স্থাপত্যের 3টি প্রধান অঙ্গ স্তূপ, চৈত্য এবং বিহার। চৈত্য হলো হচ্ছে প্রার্থনা গৃহ, প্রেয়ার হল, এবং বিহার হচ্ছে সন্ন্যাসীদের বাসস্থান। মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন অলরেডি দিয়েছে। গৌতম বুদ্ধের সারথি ছিলেন হচ্ছে ছন্ন এবং প্রিয় ঘোড়া ছিল কণ্ঠক। নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। তিনি মহাযান শাখার শূন্যবাদ বা মাধ্যমিকা ফিলোসফি দর্শনের প্রবক্তা। কোয়েশ্চেন নাম্বার 13, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? অপশন নাম্বার বি, পার্শ্বনাথ। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর এবং প্রতিষ্ঠাতা হলেন ঋষভদেব বা আদিনাথ। তার প্রতীক ছিল ষাঁড়। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্করের কথা বলা হয়েছে। পার্শ্বনাথ বারাণসীর রাজা অশ্বসেনের পুত্র ছিলেন এবং তার প্রতীক ছিল সাপের ফনা, সার্পেন্ট। পার্শ্বনাথ যে 4টি নীতি প্রচার করেছিলেন তা চতুর্যম বা অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ নামে পরিচিত। শেষ বা 24তম তীর্থঙ্কর হলেন বর্ধমান মহাবীর, তার প্রতীক ছিল সিংহ। ইম্পর্টেন্ট ডিটেলস, এগুলো সবগুলোই মনে রাখতেই হবে তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 14, বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন নম্বর বি, বৈশালের কুণ্ডগ্রাম। মহাবীর বিহারের বৈশালীর কাছে কুণ্ডগ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, গাত্রিক ক্ষত্রিয় বংশের হচ্ছে প্রধান, এবং মাতার নাম ছিল ত্রিশলা, লিচ্ছবি কন্যা। এবং 42 বছর বয়সে জাম্বিকা গ্রামে নামক স্থানে ঋজুপালিকা নদীর তীরে তিনি পরম জ্ঞান বা কৈবল্য লাভ করেন। 72 বছর বয়সে বিহারের পাবাপুরীতে নামক স্থানে তিনি দেহত্যাগ বা মৃত্যুবরণ করেন। জ্ঞান লাভের পর তিনি যিনি ইন্দ্রিয় জয় করেন, মহাবীর এবং নির্গ্রন্থ বন্ধনমুক্ত, যার অর্থ, নামে পরিচিত হন জ্ঞান লাভের পরে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, মহাবীর পার্শ্বনাথের চতুর্যম এর সাথে পঞ্চম নীতি হিসেবে কোনটি যোগ করেছিলেন? পার্শ্বনাথের চতুর্যম ছিল এবং এর সাথে মহাবীর একটি যোগ করেছিল, তারপরে পঞ্চম নীতি হিসেবে প্রচলিত হয়েছিল। অপশন নম্বর সি হবে সঠিক উত্তর, ব্রহ্মচর্য। মহাবীরের সংযোজিত ব্রহ্মচর্য এই 5টি নীতিকে একত্রে পঞ্চমহাব্রত বলা হয়।
সাধারণ গৃহীদের জন্য এই নিয়মগুলি কিছুটা শিথিল ছিল, যাকে অনুব্রত বলা হতো। জৈন ধর্মের 3টি প্রধান পথকে ত্রিরত্ন বলা হয়: সম্যক বিশ্বাস, সম্যক জ্ঞান এবং সম্যক আচরণ। জৈনরা কোনো ঈশ্বরকে মানত না, তবে আত্মার অস্তিত্ব এবং কর্মফলে বিশ্বাস করত। জৈন ধর্মে স্যাদবেদ এবং অনেকান্ত বেদ এর দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16. চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে প্রথম জৈন সঙ্গীত কোথায় আয়োজিত হয়েছিল? প্রথম জৈন সঙ্গীত, ফার্স্ট জৈন কাউন্সিল। অপশন নম্বর এ, পাটলিপুত্র। প্রথম জৈন সঙ্গীত 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে স্থূলভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সঙ্গীতে জৈন ধর্ম 2 ভাগে বিভক্ত হয়ে যায়: শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বর কারা? শ্বেত বস্ত্র পরিধানকারী, মানে সাদা কাপড়, নেতা ছিল স্থূলভদ্র, এবং দিগম্বর যারা বস্ত্রহীন, নেতা ছিল ভদ্রবাহু। সেকেন্ড জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল গুজরাটের বল্লভীতে 512 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা দিয়ে দেয়, গুজরাটের বল্লভীতে মানে সেকেন্ড জৈন জৈন সঙ্গীত অনুষ্ঠিত কোথায় হয়েছিল? গুজরাটের বল্লভীতে। এবং দেবর্ধি ক্ষমাশ্রমগণের সভাপতিত্বে। আর দ্বিতীয় জনসঙ্গীতেই জৈনদের প্রধান ধর্মগ্রন্থ 12টি অঙ্গ চূড়ান্তভাবে সংকলিত হয়। আর জৈনদের পবিত্র ধর্মগ্রন্থগুলি প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় রচিত। কোয়েশ্চেন নম্বর 17. কর্ণাটকের শ্রবণবেলাগোলায় অবস্থিত বিখ্যাত গোমতেশ্বর বাহুবলীর বিশাল মূর্তিটি কে নির্মাণ করেছিলেন? অপশন নম্বর বি, চামুন্ডা রায়। গঙ্গবংশের মন্ত্রী চামুন্ডা রায় 981 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। বাহুবলী ছিলেন প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের পুত্র। শ্রবণ বেলাগোলায় প্রতি 12 বছর অন্তর মস্তকাভিষেক উৎসব উদযাপিত হয়। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে জৈনধর্ম গ্রহণ করেন এবং ভদ্রবাহুর সাথে শ্রবণ বেলাগোলায় গিয়ে সল্লেখন বা সংথারা অন্বেষণে দেহত্যাগ ব্রত পালন করেন। কলিঙ্গরাজ খারবেল জৈনধর্মের একজন বিখ্যাত পৃষ্ঠপোষক ছিলেন, যার বিবরণ হাতিগুম্ফা শিলালিপিতে মেলে। এবং রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দির সোলাঙ্কি শাসক সামন্তপাল ও বস্তপাল নির্মাণ করেছিলেন। এই দিলওয়ারা জৈন টেম্পল কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত, মাউন্ট আবুতে। দিলওয়ারা এটা কি মন্দির, মানে কোন ধর্মের মন্দির? জৈন ধর্মের, ঠিক আছে, জৈন মন্দির। এটা এসএসসিতে জিজ্ঞেস করেছে। কোয়েশ্চেন নাম্বার 18. হিন্দু সভ্যতার পতন এবং বৈদিক আর্যদের আক্রমণের তত্ত্বের সমর্থনে কোন বৈদিক দেবতাকে পুরন্দর বলা হয়েছে? অপশন নম্বর সি, ইন্দ্র। ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন ইন্দ্র। তার উদ্দেশ্যে সর্বোচ্চ 250টি সূক্ত উৎসর্গ করা হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন অগ্নি, যিনি মানুষ ও দেবতার মধ্যে মধ্যস্থকারী ছিলেন। সোম ছিলেন উদ্ভিদের দেবতা। ঋগ্বেদের 9তম মণ্ডলটি সম্পূর্ণভাবে সোম দেবতাকে উৎসর্গ করা হয়। আর ঋগ্বেদের বরুণ দেবতাকে প্রাকৃত নৈতিক নিয়মের রক্ষক বলা হতো। আর স্যার মার্টিন হুইলার সিন্ধু সভ্যতার পতনের জন্য আর্যদের আক্রমণকে দায়ী করেছিলেন। কোয়েশ্চেন নম্বর 19. বুদ্ধ এবং মহাবীর উভয়ই কার রাজত্বকালে তাদের নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন এবং সমসাময়িক ছিলেন? অপশন নম্বর বি, বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার বুদ্ধদেব ও মহাবীর উভয় সমসাময়িক ছিলেন। বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী বিম্বিসারের পুত্র অজাতশত্রু বুদ্ধদেবের মৃত্যুর বছরই প্রথম বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন। অজাতশত্রু বৈশালী জয়ের জন্য রথমুশাল এবং মহাশিলাকণ্টক নামক 2টি যুদ্ধাস্ত্র ব্যবহার করেছিলেন। মহাবীর যে ভাষায় তার মতামত প্রচার করতেন তা হল লোকভাষা প্রাকৃত, আর বুদ্ধদেব ব্যবহার করতেন পালি ভাষা। জৈন ও বৌদ্ধ উভয় ধর্মে বেদের প্রামাণ্যতা এবং পশু বলি প্রথার বিরোধিতা করেছিল।
কোয়েশ্চেন নাম্বার 20, ভারতীয় দর্শনের 6টি শাখার মধ্যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন নাম্বার বি, কপিল। ষড় দর্শন, 6 স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি কোনগুলো? সাংখ্য দর্শন, মহর্ষি কপিল 55তম দর্শন রচনা করেন। যোগ দর্শন পতঞ্জলি, ন্যায় দর্শন অক্ষপাদ গৌতম, বৈশেষিক দর্শন উলুক্কনাদ, পূর্ব মীমাংসা জৈমিনী, উত্তর মীমাংসা বদরায়ণ। মেসোলিথিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো লাঙ্গনাজ বা লাংনাজ গুজরাট এবং দাহামা সরাই নাহার রাই ইউপি। এটা ইউপিতে অবস্থিত, মানে ইউপি মানে উত্তরপ্রদেশ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আশা করি তোমাদের এই ভিডিওটি এবং সিরিজটি অনেক হেল্পফুল হবে, এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা হেল্পফুল হতে চলেছে এই সিরিজটি। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও পিডিএফের জন্য, এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থাকো। ঠিক আছে, এভাবে কন্টিনিউ চলবে সিরিজটি, তোমরা একটু পাশে থাকো, ঠিক আছে, এবং রেগুলার থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।